শ্বশুরের মন জয় করতে বউ নিয়ে শ্বশুর বাড়ি যাত্রা ধরো। সারফরাজের কথা শুনে আসিফ অসহায় চাহনি মিলে সান্নিধ্যের দিকে। সান্নিধ্য দু হাত পকেটে ঢুকিয়ে নিস্তল ভঙ্গিতে বলে, আমার দিকে তাকিয়ে লাভ নেই। একা বিয়ে করেছো, একা শ্বশুরকে হ্যান্ডেল করো। সুখ নিবাস, রাত 11টা। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। মধ্য সোফায় বসে আছে শাহজাহান সাহেব, পাশে মিসেস নাজনীন। ডান পাশে বসে আছে সারফরাজ তিথি, বাম পাশে সান্নিধ্য এবং চাচা সেলিম সাহেব। সান্নিধ্য ঘন্টা খানেক আগে মধ্য রাস্তা অবধি গিয়ে রিমনের কাছে মেয়েকে পাঠিয়ে দিছে মায়ের কাছে। অপরদিকে সেদিন মেয়ের ডাইপার পরিধানরত অবস্থায় ঘুরে বেরিয়ে আসার কাণ্ড কারখানা দেখে রাগে বশীভূত হয়েছে। নেতা সাহেবকে ফোন করে এক চোট বোকাবকি করে ফেলেছে। এর মাঝে নেতা সাহেবও চুপচাপ বউয়ের ঝাড়ি হজম করছে। যতই হোক, ভুলটা তো তারই। তোমার বিয়ে করার এত ইচ্ছে, আগে জানাওনি কেন আমাদের? আগে ইচ্ছে করে করিনি বাবা, 5 ঘন্টা আগে ইচ্ছে ঘাড়ে চেপে বসেছিল। এত বড় সাহস হলো কি করে তোমার? বাবা মা পরোয়া করো না, সরাসরি নিজ ইচ্ছেতে বিয়ে করা নাও। আর আসিফ, তুমি সান্নিধ্যর মত এত কাছের একজন হয়েও তোমার এই কাজ করাতে দ্বিধাবোধ হলো না? আসিফ মাথা নিচু করে হাতের পৃষ্ঠে হাত ভাঁজ করে বলে, আমি সানজিকে ভালোবাসি আঙ্কেল। তাই বলে হোটেলে নিয়ে যাবে? এই তোমার রুচি, এই শিক্ষা? আমি হোটেলে নিয়ে যাইনি। এই ছেলে মিথ্যা কথা বলবে না। আমার বন্ধু আক্তার নিজ চোখে তাদের দেখেছে। সিসি, লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। আমাদের খান বাড়িতে এইভাবে চুলকানি লাগবে কখনোই ভাবতে পারিনি। মুখ দেখাতে না পারলে মুখোশ পরে থাকতে পারো চাচ্চু। সান্নিধ্যের কথায় সেলিম সাহেব কপাল ভাঁজ করে বলেন, তোমার গা সাওয়া হয়ে গিয়েছে বলে কি আমার গাও সাওয়া হয়ে যাবে? বুঝতে পারছো ব্যাপারটা কেমন হতে চলেছে? চুপ করে থাকো। যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। তোমার বন্ধু চট্টগ্রামে বাসা থাকতে হোটেলে কি করে? গড়বড় তো নিশ্চিত আছে। দাঁড়াও, খোঁজ লাগিয়ে এক্সপোজ করে দিচ্ছি। সেলিম সাহেব মুখ আধার করে ঠোঁট কাটা ভাতিজার দিকে তাকিয়ে থাকেন। শাহজাহান সাহেব বিরক্তির সুর তুলে বলেন, সান্নিধ্য, থামবে তুমি? আঙ্কেল, নাসিরের লোকজন সানজিকে। আমি জানি, বলতে হবে না। আমার কথা সেটা না, কথা হলো তুমি কেন আমার মেয়েকে জোরপূর্বক বিয়ে করেছো? আঙ্কেল, জোরপূর্বক বিয়ে করিনি, ভালোবেসে বিয়ে করেছি। আমার মেয়ের জন্য তুমি কি নিজেকে উপযুক্ত মনে করো? আমি তো আমার মেয়েকে আরো বড় পজিশনে বিয়ে দিতাম। বাবার কথা শুনে সানজি চোখ তুলে তাকায় তার দিকে। নিজের ভয় ভীতি কাটিয়ে নিরেট গলায় বলে, বড় পজিশন, অধিক টাকা, কড়ির মধ্যে তো এতকাল থাকলাম বাবা, ভালোবাসার মতো মূল্যবান বস্তু তাহলে পেলাম না কেন? তুমি পারবে সারভাইভ করতে? মানুষ ভালোবাসা, যত্ন আর সম্মান পেলে সব পারে। আমার তো এগুলোরই অভাব ছিল। নতুন একটা জীবনে পা রাখতে খুব বেশি সমস্যা হবে না। কিছুটা হলেও শিক্ষা আছে, খুব দরকার পড়লে কাজে লাগাতে পারবো যে কোনোভাবে। সেলিম সাহেব চলমান কথার মাঝে সান্নিধ্যের দিকে হেলে আর চোখে তাকিয়ে বলেন, ভুল করছো তুমি। আর সারপ্রাইজ, তোমাদের উচিত ছিল ছেলেটাকে বাড়িতে কিছু দিয়ে এরপর আর একটু বেশি স্বাবলম্বী করে ভাইজানের সামনে উপস্থাপন করার। তাহলে এত কথা শুনতে হতো না। সান্নিধ্য চুপচাপ দু হাত বুকের সাথে ভাঁজ করে সামনের দিকে দৃষ্টি রাখে। সাবলীন কণ্ঠে বলে, আসিফের যা আছে সেটাই সানজিকে মেনে নিতে হবে। সম্পদ দিয়ে তাকে উপস্থাপন করা মানে অপমান করা। একটা স্বাবলম্বী ছেলে কখনোই অন্যের অনুদান নিয়ে নিজেকে ছোট করবে না। তার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে ফুলফিল করার চেষ্টা করবে, আর এটাই হবে তার ভালোবাসার নমুনা। কিছুক্ষণ নীরবতা বয়ে যায় ড্রয়িং রুমে। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলেন, তোমার তাহলে কোনো আপত্তি নেই বলছো? না, আপত্তি নেই ভেবে বলছো তো? বাবা, বিয়ে হয়ে গিয়েছে আমাদের। ভাবা ভাবি অনেক আগেই শেষ হয়েছে, এখন ভেবে আর কি বলবো? তোমার মাস্টার কমপ্লিট করতে তো 1 বছরও লাগবে, তাই না? হ্যাঁ। শাহজাহান সাহেব উঠে দাঁড়ান। মেরুদণ্ড সোজা রেখে টান টান ভঙ্গিতে দু হাত পেছনে ভাঁজ করে বলেন, ঠিক আছে, 1 বছর পরে তুমি শ্বশুরবাড়ি, তোমার হাজবেন্ডের বাড়ি যাবে। আমি একটা বড় করে রিসেপশনের ব্যবস্থা করব।
এর আগে কোথাও যাচ্ছ না তুমি? আসিফ শাহজাহান সাহেবের এমন সিদ্ধান্তে মুখ ফ্যাকাশে করে তাকায়, নিচু কণ্ঠে বলে, আঙ্কেল, আমি আমার বউকে বিয়ে করার পরেও বাবার বাড়ি কীভাবে রাখি? আমার কি হবে? আসিফের কথায় শাহজাহান সাহেব বাদে উপস্থিত সবাই ঠোঁট চেপে হাসে। মিসেস নাজনীন মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ান। আসিফের দিকে তাকিয়ে বলেন, তুমি আপাতত ঘর জামাই থাকবে বাবা, কোনো সমস্যা হবে কি? একটা বছরেই তো। আমি ঘর জামাই থাকবো না আন্টি, আমার পছন্দ নয়। তবে একটা বছরের একদিনও কিন্তু বেশি রাখবো না। না, তা কি করে হয়? এখন তো তোমার স্ত্রী, সে তোমারই তো অধিকার বেশি। সানজি মুখ টিপে মাথা নিচু করে হাসে। সুখে তার চোখে জল এসে হাজির। আসিফ ভাইয়ের মুখে আমার বউ কথাটা শুনে সে আপ্লুত হয়ে ওঠে। ইস, এত মধুর কেন লাগে শুনতে, এত কেন মিষ্টি। তার ইচ্ছে করছে দৌড়ে উপরে চলে যেতে। যে রুমে ভালোবাসা হারিয়ে চিৎকার করে কেঁদেছিল সে, এক সময় সেই রুমে ভালোবাসা পেয়ে আজ মন উজাড় করে সুখের কান্না কাঁদতে ইচ্ছে করছে। চোখ বন্ধ করে বুকে হাত রাখে সে, ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলে, সানজির বিশ্বাস ভালোবাসা দামি বস্তুতে হয় না, ভালোবাসা হয় অনুভবে, ভালোবাসা হয় অনুরক্তিতে। রাত ৩টা সুই সুই চট্টগ্রামে ফটিকছড়ি গহীন পাহাড়ি এলাকায় পরিত্যক্ত এক চা কারখানা, যেখানে স্থায়ীদের বসবাস চোখে পড়া দেয়। কারখানাটির চারপাশ কাটা তারের বেড়া আর জঙ্গলে ঢাকা। অভ্যন্তরে একাধিক কক্ষের মধ্যে একটা কক্ষ, যেখানে এক সময় চা শুকানোর জন্য ব্যবহার হতো, সেখানে বন্দি দশায় আছে এক মানব। অন্ধকার দুর্গম কক্ষে লোহার ভারী চেয়ারে হাত পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়েছে মুহিতকে। অর্ধ চৈতন্য অবস্থায় ঘাড় নিচু করে হেলে আসে পড়ে আছে সে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার আওয়াজ কানে এসে পৌঁছায় তার। প্রথম প্রথম চমকে উঠলেও এই কয়েক মাসে সে অভ্যস্ত হয়ে গিয়েছে এই আওয়াজে। জোরালো পায়ের ধ্বনি, সিঁড়ি বেয়ে উপরে উঠছে একজন। কক্ষের দরজা খুলতেই স্যাঁতস্যাঁতে পচা গন্ধ মিশানো বাতাস ভেতরে ঢুকে পড়ে। ধীর স্থির পায়ের গতিতে সামনে এসে দাঁড়ায় একজন। আলো আধারির খেলায় লম্বা ছায়া পড়ে মেঝেতে। খানিক সেকেন্ড পেরোতেই মাথার উপরে ঝুলানো তারে হলুদ বাল্ব জ্বলে ওঠে। স্লান আলোতে মুহিত চোখ মুখ কুঁচকে উপরের দিকে দৃষ্টি তোলে। চেনা পরিচিত সেই মানব, যাকে দেখে তার বিশেষ কোনো প্রতিক্রিয়া হয় না। গত কয়েক মাস যাবৎ সেই তাকে এভাবে বন্দি করে রেখেছে। কেমন আছো মোহিত? আজ একটা বিশেষ কাজ করে ফেলেছি, শুনবে? মহিদের গলা শুকনো, কথা বের হয় না। সে নির্মিষ চাহনিতে তাকিয়ে থাকে আসিফের দিকে। আসিফ তাদের মাঝে কয়েক ফুটের দূরত্ব ঘুচিয়ে আরো একটু সামনে এসে দাঁড়ায়। লোহার চেয়ারের দু হাতলে দু হাত রেখে খানিকটা ঝুঁকে মুহিদের মুখের উপর ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ঠান্ডা শীতল কণ্ঠে বলে, সানজি এখন থেকে আমার ওয়াইফ, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। সেই খুশিতে আজ থেকে তোমার মুক্তি। মুহিত সানজির বিয়ের কথা শুনে নীরব থাকলেও নিজের মুক্তির কথা শুনে নড়ে চড়ে ওঠে। মুখরেখায় উজ্জ্বল হয়ে যায় মুহূর্তেই। আজ কত মাস হলো সে এই নরক তুল্য জায়গায় পচে মরছে। আর কিছু দিন হলে নিশ্চয়ই মরে যেত, অথচ তার যাওয়ার কথা ছিল কথায়, আর সে এতগুলো মাস কাটিয়েছে কথায়। সিঙ্গাপুর যাওয়া তার হয়নি। সানজিকে ধোকা দিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে না পৌঁছাতেই আসিফের হাতে বন্দী হয়ে যায়। তারপর হতে গুম হয়ে যায় সে একেবারে। তার কোনো খোঁজ মেলে না, কোনো ছায়া পড়ে না, একেবারে নিখোঁজ। সবাই জানে সে সিঙ্গাপুরে আছে, কিন্তু সিঙ্গাপুর তো দূরে থাক, এয়ারপোর্ট অবধি পুরোপুরি পৌঁছাতে পারেনি। তোমার আজ মুক্তি দিবস, আমার কাজ শেষ, কিন্তু সান্নিধ্য শাহজাদ খানের কবলে পড়লে কি হবে সেটা তুমি জানো। এর কোনো দায়ভার আমার আর নেই। আমি আমার ভালোবাসাকে পেয়ে গেছি, আমার হিসাব মিটমাট। আসিফ পকেট হতে একটা ছোট্ট চাবির রিং বের করে। নিচু হয়ে প্রথমে পায়ের শিকল, অতঃপর হাতের শিকল খুলে দেয়। কিংক্রিটের সাথে লাগানো লোহার বেল্ট খুলতে খুলতে সে মুহিদের
স্তব্ধ রূপ দেখে মুস্কি হাসে। বাস আমার কপালেও আছে। এমপি সাহেবকে আমি বলেছি তুমি সিঙ্গাপুরে আছো, মিথ্যা বলেছি আর কি। সে তোমার গলা কাটার নির্দেশ দিয়ে রেখেছে, বলেছে দেখা মাত্র তোমাকে নিঃশেষ করে দিতে। কিন্তু আমি এক্ষেত্রে একটু স্বার্থপর হয়েছে, কারণ তুমি যদি তোমার আসল রূপটা না দেখাতে আমি কখনোই সানজিকে পেতাম না। বাট থ্যাংক ইউ সো মাচ। তুমি একদম রাইট টাইমে তোমার মুখোশ উন্মোচন করেছ। এর জন্য একটু হলেও তো আমার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, বলো? তাই তোমাকে কোনো প্রকার শারীরিক টর্চার ছাড়াই বের করে দিলাম। আমি এমপি সাহেবের থেকে ক্ষমা চেয়ে নিব এই কারণে, কিন্তু ভবিষ্যতে কখনো কোনোভাবে যদি তোমার ছায়া আমাদের মাঝে পড়ে, তাহলে তোমার গলা কেটে আমি বানের জলে ভাসিয়ে দেব। একদম ডিরেক্ট গলা কেটে ফেলবো, কেমন? মুহিত নিচু হয়ে সমস্ত কথা শ্রবণ করে নেয়। সামান্য মাথা নাড়িয়ে সায় জানাতেই আসিফ তার শরীর হতে সমস্ত শিকল সরিয়ে নেয়। কোমর হতে এক টানে শিকলটা খুলে দিয়ে বলে, নিচে যাও, আমার লোকেরা তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবে। সময় এক অদৃশ্য নদী, যার স্রোতে ভাসমান মনুষ্য প্রজাতি। এক বসন্তের পশলা রাঙানো তীর ছেড়ে যখন ভেসে চলা হয়, তখনই সামনে দেখা দেয় আরেক বসন্তের কৃষ্ণচূড়ার লাল আভা। বছর কেটে বছর আসার এই চক্রে আমরা বদলে যায় আমাদের জীবনধারা। সেখানে ঘটে সংযোজন, হয় বিয়োজনের পালাবদল। বসন্তের এই আগমন প্রত্যাগমনের মাধ্যমে বছর পার হয়ে যায় নিমিষেই। নতুন সুরে, নতুন উন্মাদনায় আবারও মেতে ওঠে প্রকৃতি। আম গাছের ফুলের মৌমাছির গুঞ্জন শেষ হতে না হতেই কেওড়া বনে নতুন কুড়ির মেলা শুরু হয়ে যায়। লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের সমাহারে চোখে ধাঁধা লেগে যাওয়ার জোগাড়। চিরল সবুজ পাতার ঠাঁই মিলেছে তাতে কোনো মতে। আভিজাত্যপূর্ণ সেই অ্যাপার্টমেন্টের সামনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে গাছটি। দোতলার সেই চিরচেনা কিচেন হতে যা চোখে পড়ে সহজেই। সকাল সকাল পাখির করতালনের সুরের সঙ্গে কানে ভেসে আসে এক মিষ্টি মাখা সুর। পাপ্পা 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 আসছি মা। পাপ্পা এত পাপ্পা। শেহরিন, ওকে নাও। ওয়াশরুমের দরজার পৃষ্ঠে অনবরত নক করার শব্দ ভেসে আসছে। বারবি ডলের ছবি আঁকা টি শার্ট সঙ্গে ড্রেমিন শর্ট পরনে টুকটুকে এক রাজকন্যা ঠাই হয়ে দাঁড়িয়ে থেকে সেই কাজ সম্পাদন করে যাচ্ছে এক চিত্তে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো তার এখন কাজ ছুঁই ছুঁই। গোলাপি ঠোঁটে চকলেট শেখে ছড়িয়ে গাল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এক হাতে প্যানকেকের একটা স্লাইড, অন্য হাতে সে ওয়াশরুমের দরজা খোলার জন্য হুম্বিতুম্বি শুরু করে দিয়েছে। কারণ একটাই, ভেতরে বাবা আছে। বাবা তাকে সঙ্গে না নিয়ে একা একা শাওয়ার নিচ্ছে, যা সাবেক এমপি সাহেবের কন্যার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। সময়ের সঙ্গে জড়সড় পাল্লা দিয়ে সাহমিকা এসে পৌঁছিয়েছে 1 বছর 7 মাস বয়সে। হাজারো আধোবুলির মাঝে সে স্পষ্ট করে বাবা আর মা শব্দটা উচ্চারণ করতে শিখেছে। হামাগুড়ি দিয়ে হাঁটু ছিলে চুলে অনেক কাটাছাটার পর অবশেষে পূর্ণাঙ্গভাবে হাঁটা শিখেছে 11 মাস বয়সেই। এখন সে পুরো বাসা মাথায় করে নাচে। অপরদিকে চোখ হারায় বাবাকে। বাবা বলতে অজ্ঞান সে। মা আসো, বাবা এক্ষুনি আসবে তো। পাপ্পা এত পাপ্পা। তুমি কি করেছো এগুলো? শেহরিন কিচেন হতে ব্যস্ত পায়ে কক্ষে এসে সাহমিকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাতে তার এখনো কাটারগুলো লেগে আছে। সকালের নাস্তাতে রুটি আর সবজি তৈরি চলছে। একটু পরে নেতা সাহেব বের হবেন তার কাজে, তাই তাড়াহুড়াও লেগেছে বেশ। হাত দিয়ে টুকটাক খাওয়া শিখেছে জন্য মেয়েকে বসিয়েছিল ব্রেকফাস্ট করাতে, কিন্তু সে খাওয়া বাদ দিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে এসেছে বাবাকে ডাকতে। ড্রয়িং রুমের সোফা জুড়ে চকলেট কেক ঢেলে একাকার করে ফেলেছে। আজ শেফালি এলে আর রক্ষে নেই, মা মেয়ে দুজনকেই ঝাড়ি দিবে আচ্ছা করে।
আসো তুমি, বলছি তো বাবা আসবে এক্ষুনি। না। ছোট ভুতুকে ডাক দিব? শেহরিনের মুখে ছোট্ট ভূতুর নাম শুনে রাজকন্যা একটু দমে যায়। পিট পিট চোখ করে মায়ের দিকে তাকিয়ে থাকে সে। বাবার কাছে না যেতে পেরে এমনিতে তার ছোট্ট বুকে অসম বেদনা, এর মাঝে আবার ছোট্ট ভূতুকে ডাকার কি প্রয়োজন? সে তো ভয় পায় তাকে দেখে। উজি পুত্তু। চোখ গোল গোল করে সে এক আঙ্গুল তুলে জানালার দিকে তাক করে। আধো বুলিতে ওই যে ভূত দেখানোর চেষ্টা করে মাকে। শেহরিন মেয়ের ভীতর রূপ দেখে কোনো মতে এক হাতে কোলে তুলে নিয়ে সরাসরি বের হয়ে যায় কক্ষ হতে। অনেক কাজ পড়ে রয়েছে তার। আজকে ভার্সিটি অফ, সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে। সাহমিকার কাপড় চোপড়গুলো সব এলোমেলো হয়ে আছে কাবাট জুড়ে, সেগুলো ভাঁজ করতে হবে। আগাম 7 দিনের জন্য তার মিল প্রেপ করে রাখতে হবে। ফিডিং বোতলগুলো সব ফুটিয়ে নিতে হবে। ফুসরত নেই কোনো কিছুতেই। খাবার শেষ করছো না কেন মা? ক্ষুধা পায়নি তোমার? সাহমিকাকে ফিডিং চেয়ারে বসিয়ে দিয়ে হাত হতে কেকের স্লাইডটা নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে রিমুভেবল ট্রেতে দেয় শেহরিন। সঙ্গে ঝটপট চিকেন হতে কিছু স্ট্রবেরি স্লাইডও যোগ করে দেয়। টিস্যু দিয়ে গালে লেগে থাকা চকলেট শেক মুছে দিয়ে মিষ্টি একটা চুমু দিয়ে উঠে পড়ে সে। সবটা খাবে কিন্তু। শেহরিন নিজের দৃষ্টি সীমানার মধ্যে মেয়েকে রেখে ফের চলে যায় কিচেনে। নাস্তা রেডি করার কাজে লেগে পড়ে আবারও। ঘড়ির কাঁটার সঙ্গে দিন রাত কম্পিটিশন চলে তার। আর এই কম্পিটিশনে কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ। এই অবুঝ অপটু অদক্ষ মেয়েটা এখন গোটা একটা সংসারের রানী। পুরো দস্তের গৃহিণী হয়ে রান্নাঘর সামলায়, মেয়ে সামলায়, আবার পড়াশোনা সামলায়। সব দিকেই যতটুকু সম্ভব ব্যালেন্স রাখার চেষ্টা করে। 3য় বর্ষের 2য় সেমিস্টার চলছে। পড়াশোনায় এগোচ্ছে মোটামুটি গতিতে। 2য় বর্ষের ফাইনালের ফলাফল এক্সপেকটেশনের চেয়ে ভালো এসেছিল তার। নিজের অক্লান্ত পরিশ্রম থাকলেও নবজাতক মেয়ে নিয়ে কখনোই সিজি 3.5 তোলা সম্ভব ছিল না। এর পেছনে সম্পূর্ণ ক্রেডিট নেতা সাহেবের। কি করেনি সে? সারাদিনের ব্যস্ততা শেষে হাজারো ক্লান্তির মাঝে রাত জেগে মেয়েকে কোলে রেখে শেহরিনকে পড়ার সুযোগ করে দিয়েছে। সকালের নাস্তা আর রাতের ডিনার নিজেই তৈরি করেছে। মেয়ে আর অর্ধাঙ্গিনীর কোনো প্রকার সমস্যা যেন কিছুতেই না হয় সেদিকে ছিল তার কঠোর নজরদারি। সুখনিবাসে তাদের ফেরার কথা থাকলেও সাহমিকার কারণে তা হয়ে উঠছে না। ভার্সিটি একদম কাছাকাছি থাকায় শেহরিন ক্লাসের ফাঁকে ফাঁকে ব্রেক টাইমে ছুটে আসে বাসায়। এসে সাহমিকাকে খাওয়ায়, মাঝে মাঝে ঘুম পাড়ায়। রাজকন্যার খাবারের প্রতি তীব্র অনীহা। শেফালির মতো চটপটে স্বভাবের মেয়েও হার মেনে যায় তাকে খাওয়াতে। তাও শেষমেশে শেহরিনকেই ছুটে আসতে হয়। এদিকে হালি শহরে গেলে এমন আসা যাওয়া কঠিন হয়ে যাবে ভেবে তারা সিদ্ধান্ত নিয়েছে মেয়ে আরেকটু পরিপক্ক হলেই নিজ বাসায় ফিরবে। পাপা। সান্নিধ্য টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে কক্ষ হতে বের হতেই সাহমিকা চিৎকার করে ওঠে। 2 হাতে ডানা মেলে বাবাকে বোঝায় কোলে নিতে, অথচ মামুনি যে খাবার দিয়েছিল তাকে সেটার কিচ্ছু খায়নি সে। হাতের মুঠোয় চেপে সবগুলো খাবার পিষ্টে নষ্ট করে ফেলেছে। সান্নিধ্য মেয়ের কাছে এসে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। ঠান্ডা শীতল মুখরেখায় মৃদু হেসে গালে টুপ করে চুমু বসিয়ে দিয়ে বলে, একটু ওয়েট মা, রেডি হয়ে আসি। সাহমিকা বাবার কথা বোঝে কি না বোঝা দেয়। সে এক নাগারে বাবা বাবা ডাকে অস্থির হয়ে আসে তো আসেই। হাতের নখের তালুতে স্ট্রবেরির রঙে ছড়াছড়ি। সেই রঙে মাখা 2 হাত উঁচু করে বাবার কোলে যেতে অস্থির হয়ে উঠে সে। আপনি রেডি না হয়ে আগেই ওর সামনে এসেছেন কেন? এই মেয়ে কি এখন থামবে? যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। তুমি ওর হাতটা পরিষ্কার করে দাও, আমি কোলে নিয়ে যাচ্ছি। শেহরিন ডাইনিং এ সমস্ত নাস্তা গুছিয়ে হাত ঝেড়ে বাবা মেয়ের সামনে এসে দাঁড়ায়। কপাল কুঁচকে 2 হাত কোমরে রেখে ঝাঁঝালো কণ্ঠে বলে, মেয়ের অবস্থা দেখেছেন? এই অবস্থায় কোলে নিয়ে আবার শাওয়ার নিতে হবে। এই অবস্থায় কোলে নিয়ে আবার শাওয়ার নিতে চান? আমার সময় নেই নেতা সাহেব।
আমাদের কারসাজি, আপনাদের কারসাজি দেখার। কিচ্ছু খায়নি আপনার মেয়ে, আবার ঘন্টা ধরে তাকে এখন খাওয়াতে হবে। আপনি তাড়াতাড়ি নিজের কাজ করুন, আমাকেও করতে দিন। সান্নিধ্য তার নেত্রী সাহেবার করা বার্তায় মেয়ের ডাক উপেক্ষা করে উঠে দাঁড়ায়। সময় তো তাও নেই, একেবারেই নেই। আসন্ন নির্বাচন উপলক্ষে তার আকাশসম কাজ তালিকায় যুক্ত হয়ে আছে। এর মাঝে আবার সামলাতে হবে নানান রাজনৈতিক মারপ্যাচ। সম্প্রতি দলীয় এক তিক্ত বৈঠকে এমপি পদ হতে ইস্তফা ঘোষণা দিয়েছে সে। আর এতেই বিপক্ষ দলসহ নিজ দলের সাথে তৈরি হয়েছে বিভেদ। বলা চলে এক প্রকার রাজনৈতিক দাঙ্গা শুরু হয়েছে। অস্থিতিশীল এই পরিবেশের মাঝে ও ঘরে বাহিরের প্রখর নজর এমপি সাহেবের। পার করছে ভীষণ ব্যস্ত সময়। মা, এক্ষুনি আসছি। সান্নিধ্য কক্ষে যেতেই সাহমিকা ঠোঁট উল্টে শুরু করে কান্না। এত কষ্ট সে আর মেনে নিতে পারছে না। বাবার কাছে এসে তাকে কোলে না নিয়ে আবার চলে গেল। তার মানে কি বাবা তাকে আর ভালোবাসে না? এত অনাচার এই ছোট্ট মনে আর সইছে না তার। মেয়ের চিৎকারের স্বরের কান্নায় শেহরিন ফের কোলে তুলে নেয় তাকে। এটা ওটা বোঝাতে বোঝাতে নিয়ে যায় ডাইনিং এর কাছে। কান্নার লালচে আভা ফুটে উঠেছে ফর্সা মুখটায়। মামুনিকে হাত দিয়ে ইশারা করে দেখায় বাবার কাছে নিয়ে যেতে। এত কষ্ট করে জন্ম দিলাম আমি, বমি পটি সব পরিষ্কার আমি করি, অথচ বাবা ছাড়া আপনার প্রাণ বাঁচে না, তাই না? মামুনি না হলেও দেখছি চলবে আপনার। মেয়েকে কোনো মতে কান্না থামিয়ে কোলে রেখেই নাস্তা সাফ করে শেহরিন। এর মাঝে তাড়াতাড়ি তৈরি হয়ে আসে সান্নিধ্য। ভেজা চুলগুলোর মাঝে এখনো জল চিকচিক করছে তার। মেটাল ফরেস্ট শার্ট সাথে ক্রিম প্যান্ট, হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসে মেয়ের কাছে। শেহরিন হাতটা পরিষ্কার করে দেওয়ার সময়টুকু পায় না। এর মাঝেই ঝাঁপিয়ে পড়ে সে তার বাবার কোলে। এত বাবা ভক্ত হলে তো মহা মুশকিল। আপনার মেয়েকে সামলানো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে নেতা সাহেব। এখনই এরকম করে, বড় হলে কি করবে? সান্নিধ্য মেয়েকে নিয়ে চেয়ার টেনে বসে পড়ে। নিজ প্লেটে দুটো রুটি তুলে নিতে নিতে শান্ত কণ্ঠে বলে, ভাবছি মেয়েকে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত করাবো। আমি শিওর সে তার বাবার পেশাটাকে নির্দ্বিধায় গ্রহণ করে নেবে। মেয়ের মাকে তো পারলাম না পলিটিক্সের প্রতি ভালোবাসা আনাতে, এখন মেয়েই ভরসা। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। কত দূর ভেবে ফেলেছেন আপনি, হ্যাঁ? নিজে তো রাজনীতি কবলে পড়ে অল টাইম ঝামেলা পাকিয়ে থাকেন, এখন আবার মেয়েকে টানছেন। ওসব আশা ঝেড়ে ফেলুন। মেয়ের মা কখনোই তা হতে দেবে না। যদি শাহমিকা নিজের হাতে চুজ করে। শেহরিন তৈরি করে রাখা ওস্ট নিয়ে মুখোমুখি চেয়ার টেনে বসে। মেয়ের মুখে এক স্পুন তুলে দেওয়ার চেষ্টা করতে করতে বলে, ওর চয়েস লিস্ট থেকে পলিটিক্স ওয়ার্ডটা রিমুভ করে দেয়া হবে। দরকার হলে সে মায়ের মতো ইঞ্জিনিয়ারিং পড়বে, তবুও পলিটিক্স নয়। ছোট থেকেই ও জ্ঞান পলিটিক্স থেকে ইউটার্ন নেওয়া শেখাবো। সান্নিধ্য রুটির মাঝে সবজি নিয়ে নিজে খাওয়ার আগে প্রথমে শেহরিনের মুখে তুলে দেয়। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি বজায় রেখে বলে, জোর যার রাজ্য তার। কথাটার সত্যতা পাচ্ছি হয়তো। জোর আর দেখাতে পারি কই? এই কথা বললে পাপ হবে শেহরিন। তুমি ফোনে যেভাবে ধমকাধমকি করো আমাকে, সবাই ভাবে তুমি ভীষণ রাগী আর আমি তোমাকে দেখে ভয় পাই। ভয় পান না আমাকে দেখে? শেহরিনের সরু চোখের চাহনি দেখে সান্নিধ্য খেতে খেতে মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে, একটু তো পাই। একটু? একটুর থেকে আরেকটু। ভয় পাওয়া ভালো। অথচ দেখো, সবাই আমার আড়ালে বলে আমি রাগী, আমার মাথা গরম, তার ছেঁড়া তার কাটা। আমার মতো নিরীহ মানুষকে এসব অপবাদ দেওয়া ঠিক? শেহরিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দীর্ঘ শ্বাস ফেলে, কিঞ্চিত ঠোঁট উল্টে বলে, ঠিক বেঠিক যারা মারটার খায় আপনার হাতে, তাদের থেকে জেনে বলতে হবে নেতা সাহেব। তাছাড়া এভাবে আপনাকে নিরীহ বলাটা অনুচিত হবে। আল্লাহ না করুক কেউ যেন কোনোদিন জানতে না পারে আমার বউয়ের অবস্থান আমার বিপক্ষে। জানলে কি হবে? গৃহযুদ্ধ ঘটার সম্ভাবনা থাকবে। পারস্পরিক আলোচনা, সমালোচনার তর্ক বিতর্ক এবং যুক্তিতে দুজনের অবস্থান সব সময় দুই মেরুতে। আর এসবের মাঝখানে পড়ে গিয়েছে বেচারা শেহমিকা। সে বড় হয়ে বাবা নাকি মায়ের পক্ষে যাবে সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার চেয়ে
বরং নিরপেক্ষ থাকাই ভালো। পলিটিক্স করবে না, ইঞ্জিনিয়ারও হবে না, সে হবে ব্যারিস্টার। আড়ালে আপ ডালে যাতে বাবাকে একটু হেল্প করতে পারে, আবার এদিকে মায়ের বনও রক্ষা করতে পারে। কপতির ডাইনিং টকশের ফাঁকে ফাঁকে চলমান থাকে তাদের খাওয়া দাওয়ার পর্ব। শেহরিন খাইয়ে দিতে থাকে মেয়েকে, আর তাকে খাইয়ে দিতে থাকে তার নেতা সাহেব। এই সুপুরুষ ভদ্রলোক বাসায় কখনো নিজে আগে খায় না, তার প্রথম সব কিছুতেই থাকে শেহরিন। সব সময় প্লেটের খাবারের হাফ সে খাবে, বাকি হাফ শেহরিনকে খাওয়াবে। না খেতে চাইলেও জোর করে একটু মুখে তুলে দিবেই। শেহরিন প্রথম না করলেও এখন তার বেজায় অভ্যাস হয়ে গিয়েছে। নেতা সাহেবের হাতে না খেলে তারও পেট ভরে না। বসন্তের সাথে সাথে নতুন নির্বাচনের হাওয়া লাগতে শুরু করেছে। জাতীয় সংসদ সদস্য নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে ইতিমধ্যে। নির্বাচন নিয়ে এবার জনগণের মাঝে রয়েছে বেশ উত্তেজনামূলক ভাব। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের বাইরে অবস্থান নিয়েছে অসংখ্য জনতা। কারো কারো হাতে জাতীয় পতাকা, তো কারো হাতে সান্নিধ্যের ছবি সংবলিত পোস্টার। সাদা পাঞ্জাবি পরনে সাবেক এমপি সাহেবের দৃঢ় পায়ে অফিস কক্ষে প্রবেশ করেন। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার মুহূর্তে সাংবাদিকরা ঘিরে ধরেন তাকে চারপাশ হতে। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করার মতো কঠিন কাজে অংশগ্রহণ করেছেন, হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে নৈপথ্য কি জানতে পারি? সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তের উপর ভিত্তি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। এর পিছনে বিশেষ কোনো কারণ নেই। দলীয় জোটের সঙ্গে কি কোনো সহিংসতার সৃষ্টি হয়েছে? না। খালাস পাওয়ার সঙ্গে সঙ্গে এমপি পদ থেকে ইস্তফা দিয়েছে। কিছুটা হলেও কি দলের ঐক্য জোটের বিরুদ্ধে চলেছেন? দলের সঙ্গেই চলতে হবে এমন কি কোনো কথা সংবিধানে উল্লেখ আছে? প্রশ্নকারী সাংবাদিক থেমে যায়। পাশ হতে অপর সাংবাদিক তৎক্ষণাৎ প্রশ্ন করেন, স্যার, এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কি চাপ অনুভব করছেন না? সান্নিধ্য ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি বজায় রেখে শান্ত গলায় জবাব দেয়, কাজে চাপ থাকাটাই স্বাভাবিক। নির্বাচনীয় মাঠে জয়ের ব্যাপারে কতটা আশীর্বাদী? নির্বাচনের আগের দিন অ্যাকচুয়াল উত্তরটা দিতে পারবো। মাত্র তো শুরু হচ্ছে, দেখা যাক জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হতে পারি। আপনার প্রতিপক্ষ নাসির চৌধুরীকে কিভাবে নিচ্ছেন? তিনি তো বর্তমানে বেশ উন্নয়নমূলক কাজ করে নিজেকে নিয়োজিত করে জনগণের কাছে পৌঁছে গিয়েছেন। প্রতিপক্ষকে প্রতিপক্ষের মতোই নেওয়া উচিত, আর তিনি তো ভালো কাজই করছেন। জনগণের কাছে পৌঁছানোটাই তো একজন রাজনৈতিক নেতার আসল বৈশিষ্ট্য। সাংবাদিকগণ একের পর এক প্রশ্নের ঝুড়ি খোলা মুহূর্তেই সান্নিধ্য তাদের থেকে বিদায় নেয়। তার বডিগার্ড তাকে সরিয়ে নিয়ে যায় ভেতরে। মনোনয়ন পেপার জমা দেওয়া শেষ হলে বাইরে বেরিয়ে সে তার জনতার উদ্দেশ্যে হাত নাড়ে। তেজালো কণ্ঠে বলে, আজ থেকে শুরু হলো আমাদের নতুন যাত্রা। আপনাদের ভোটের ম্যান্ডেট কখনো বৃথা যেতে দেব না। 2 মাসের কৌশলগত রোড ম্যাপ তৈরি করা হয়েছে, যার প্রথম 30 দিনের মধ্যে কোর কমিটি গঠন করেছে সান্নিধ্য, যেখানে স্থান পেয়েছে তার সবচেয়ে বিশ্বস্ত সমর্থকেরা। ক্যালেন্ডারে চলছে মার্চ মাসের মাঝারি সময়। প্রকৃতিতে গরমের দাবদাহ এখন পর্যন্ত অনুকূলেই রয়েছে। দুপুর 3টের আগে হতেই ফটিকছড়ি কেন্দ্রীয় মাঠের দখলে নিয়েছে সাধারণ জনগণ। পুরো মাঠ হয়ে আছে লোকারণ্য। তৈরি করা হয়েছে বিশাল বড় মঞ্চ, সাজানো হয়েছে রাজকীয় কায়দায়। এক পাশে চলছে মাইক্রোফোন টেস্টের শব্দ, সেই সাথে মাঠ জুড়ে হাজার হাজার মানুষের গুঞ্জন। সাংবাদিক সহ স্থায়ী টিভি চ্যানেলগুলোর ক্যামেরা ট্রাইপডে বসিয়ে রেডি করে রাখা হয়েছে, সেই সাথে ফটোগ্রাফাররা অপেক্ষায় রয়েছে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। ঠিক 3:20-এ 2টো সাদা ল্যান্ড ক্রুজার সহ একাধিক গাড়ি এসে প্রবেশ করে মাঠে। জনসমর্থনের ভিড় চিরে ধীরে ধীরে এগিয়ে আসে মঞ্চের কিছুটা সামনে। গাড়ির চারপাশটা ঘিরে রেখেছে ব্যক্তিগত সুরক্ষা দল। গাড়ি থামতেই বের হয়ে আসে সান্নিধ্য, সর্বদা সময়ের মতো পরনে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে কালো ফ্রেমের ছান গ্লাস আটকানো, চোখ দুটো শান্ত,
মুখবাই শীতল। আসিফ রিমন আগে আগেই মঞ্চের দিকে চলে যায়। সান্নিধ্যের সঙ্গে থাকা আরহাম সহ ব্যক্তিগত আরও কিছু সহকারী তাকে ঘিরে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যায়। দপ্ত পায়ে মঞ্চে উঠেই সান্নিধ্য এক হাতে শুভেচ্ছা জানায় উপস্থিত সবাইকে। সানগ্লাসের আড়ালে চোখ দুটো তার ক্ষিপ্তভাবে জ্বলজ্বল করে। অন্যদিকে উপস্থিত জনস্রোত তাকে নতুন সম্ভাবনার দ্বার খোলার স্বপ্ন দেখায়। আনুষ্ঠানিক বক্তব্য সহ সব কার্যকলাপ শেষ হয়। বিকেল 4টা সুই সুই সময়ে ইস্তেহা ঘোষণার জন্য মাইক্রোফোনের নিকটে আসে সান্নিধ্য। চোখ হতে সানগ্লাস খুলে কথা বলা শুরু করতেই পুরো মাঠ নিস্তব্ধ হয়ে যায়। হাতে ইস্তেহারের নোটিশ নিয়ে শক্ত চোয়াল গমে পুরুষালী ভোরাট কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে,